সীমান্তে এত হত্যাযজ্ঞ কেন? এই বিষয়টি নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আজকেও বাংলাদেশের প্রধান যে দৈনিকগুলো, সেই দৈনিকগুলিতে খবর এসেছে যে পঞ্চগড় সীমান্তে আনোয়ার নামে একজন বাংলাদেশি বিএসএফ দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। চলুন ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখে আসি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসময় একই দেশ ছিল। ধর্ম এবং রাজনীতি আমাদেরকে পৃথক করেছে। আমাদের সীমান্তগুলিতে এসেছে কাঁটাতারের বেড়া। আমরা জাতি হিসেবে আলাদা হয়ে গিয়েছি। কিন্তু মানুষে মানুষে যে আত্মার সম্পর্ক, আত্মীয়তা, আত্মীয়তার টান, মানুষের জীবন এবং জীবিকা, একটা দেশ আরেকটা দেশের উপরে বিভিন্নভাবে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্যে, নদীর পানিতে, ভৌগোলিকভাবে, ঐতিহাসিকভাবে, পরম্পরাগতভাবে আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েই গিয়েছে। কখনো কখনো বাংলাদেশিরা ভারতে আত্মীয়তার টানে ছুটে যায়, কখনো ভারতের মানুষ বাংলাদেশে আসে। সেম গোজ টু পাকিস্তান এন্ড ইন্ডিয়া। একটা সময় ছিল কাঁটাতারের বেড়া ছিল না। বাংলাদেশের মানুষ খুব সহজেই বিএসএফ এর সাথে কথাবার্তা বলে ভারতে চলে যেত। ভারতের মানুষ বাংলাদেশে চলে আসতো। কোনো বাধা ছিল না, তেমন কোনো কঠোরতা ছিল না, নিষেধাজ্ঞা ছিল না। শ্রমিক হিসাবে বাংলাদেশের মানুষ ভারতে, ভারতের মানুষ বাংলাদেশে আসতো। মানুষের মন ছিল আরো সহজ, সরল, নির্মল। জটিলতা ছিল না মানুষের মনে। ধীরে ধীরে মানুষ জটিল থেকে জটিলতর হয়েছে। তাদের মন কঠিন, পাষাণ, পাশবিক হয়েছে। সীমান্তে এসেছে কাঁটাতারের বেড়া। উন্নত দেশ, অনুন্নত দেশ, হিন্দু, মুসলমান, রাজনৈতিক বিভিন্ন ধরনের উস্কানি আমাদের মধ্যে বিভেদ, তিক্ততা বাড়িয়েছে। কিন্তু ওই যে জীবন এবং জীবিকা, ওই যে আত্মীয়তার সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, একটা দেশের মানুষকে আরেকটা দেশের মানুষের কাছে টেনে নিয়ে যাচ্ছে। মাঝখান থেকে মানুষের সৃষ্টি মারণাস্ত্র দিয়ে হত্যা হয়ে যাচ্ছে কিছু হতভাগা। বর্তমানে যে সীমান্তে ঘটনাগুলি ঘটতেছে, আপনারা যদি খেয়াল করেন কেন ঘটনাগুলি ঘটে, আমরা দেখতে পাইলাম এখানে হিন্দু না, মুসলমান না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই বিএসএফ বাংলাদেশি শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, সাধারণ মানুষ অনেককেই গুলি করে মারতেছে। বাংলাদেশ যেহেতু একটা দুর্বল রাষ্ট্র, ভারত এইখানে তার খুব বেশি শক্তি দেখাচ্ছে, মেরে ফেলতেছে। বাংলাদেশ তো কার্যকর সেরকম কোনো প্রতিবাদ বা সেই রকম কোনো ব্যবস্থা, পাল্টাপাল্টি ব্যবস্থা নিতে পারছে না। তাই মহা আনন্দে এই হত্যাযজ্ঞ চলছে। এই হত্যাযজ্ঞ কিন্তু অন্যান্য সীমান্তে চলে না। পাকিস্তান সীমান্তে চলে না, চীনের সাথে সীমান্তে চলে না, কিন্তু বাংলাদেশ সীমান্তে বিএসএফ মহা শক্তিশালী অবস্থায় উপনীত হয়েছে। রিসেন্ট যে ঘটনাটা ঘটলো বা এর কিছুদিন আগে যে ঘটনাগুলি ঘটলো, দেখা গেল যে বাংলাদেশের মানুষ সীমান্তের কাছাকাছি গিয়েছে, কাঁটাতারের কাছে গিয়েছে বা কাঁটাতারের ভিতরে প্রবেশ করেছে কোনো না কোনো ভাবে। এক পর্যায়ে তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে বা হত্যার সম্মুখীন হয়েছে। রিসেন্ট যেই ঘটনাটা, সেটা হচ্ছে যে পঞ্চগড় সীমান্ত দিয়ে একদল গরু ব্যবসায়ী গরু আনার জন্য ভারতে গিয়েছিল। ফেরার পথে বিএসএফ তাদেরকে চার্জ করেছে। তারা বিএসএফ এর কথা হয়তো মান্য করেনি, তাদেরকে গুলি করে হত্যা করে ফেলেছে। আমরা যদি শুধু অন্যান্য ঘটনাগুলির সাথে মিলিয়ে শুধু এই বিষয়টাকে যদি একটু দেখি, দেখেন ভারত থেকে কি জিনিসগুলি বাংলাদেশে স্মাগল হয়ে আসে। ভারত থেকে আসে মাদক, ফেন্সিডিল, ইয়াবা, আরো নানা রকম মেথ সহ আরো নানা রকম মাদক দ্রব্য। বাংলাদেশ
এছাড়া ধরেন শাড়ি, তারপরে আহ, ভারত থেকে আরো আসে চিনি সহ আরো অন্যান্য লিস্ট অফ প্রোডাক্টস। বাংলাদেশ থেকে কি প্রোডাক্টগুলি ভারতে যায়? বাংলাদেশ থেকে যায় খুব উন্নত, যে জিনিসটা যায় সেটা হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ থেকে কখনো কখনো তেলের দাম যখন কম ছিল, যেমন পেট্রোল অকটেন, সেগুলি চলে যেত। বাংলাদেশ থেকে রসুন যায়, এছাড়া আরো লিস্ট অফ প্রোডাক্টস। ভারত থেকে কিছু মশলাও বাংলাদেশে আসে। তো এই যে স্মাগলের ইতিহাস, এটা কিন্তু অনেক পুরনো। এটা বিভিন্ন মানে সাইডে উৎকুচ প্রদানের মাধ্যমে এই ঘটনাটা ঘটতে পারে। স্টিল এই ঘটনা ঘটতেছে, ঘটতেছে, ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। তাহলে হত্যাকাণ্ডের শিকারগুলি কেন হয়? দেখুন, বাংলাদেশের একদল গরু ব্যবসায়ী যখন ভারতে প্রবেশ করছিল, তখন বিজেপি কি করছিলেন? বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ কি করছিলেন? তারা কি দেখতে পাচ্ছিলেন না যে একদল বাংলাদেশি মানুষ ভারতে যাচ্ছে? তাদের কি উচিত ছিল না তাদেরকে থামানো? লোকবলের অভাব, তাহলে তো লোকবল বাড়ানো দরকার, নাকি লোকবলের অভাব না? কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশি গরু ব্যবসায়ীদেরকে আপনারা ভারতে প্রবেশ করতে দেন, তাহলে এই স্মাগলে আপনাদের অর্থ লাভ আছে, কিংবা এই স্মাগলে আপনাদের সায় আছে? না হয় এই লোকগুলি ভারতে ঢুকে কেমন করে? ফার্স্ট প্লেস। সেকেন্ড থিং ইজ, যখন এই কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশের মানুষগুলো ভারতের সীমান্তে প্রবেশ করে, তখন বিএসএফরা কি করে? ঠিক তখনই তো তাদেরকে থামিয়ে দেওয়ার কথা। কারণ আপনারা যারা কাঁটাতারের কাছাকাছি গিয়েছেন, সেখানে কিন্তু রাতের বেলা অনেক আলোকিত থাকে। সেখানে ল্যাম্পপোস্ট আছে, খুব বেশি ওয়াটের উজ্জ্বল আলো আছে, চৌকি আছে উঁচু করে মানে বিএসএফ দেরকে বসার জন্য। তাহলে যখন তারা প্রবেশ করে, তখন তারা বিএসএফ এর বাধার সম্মুখীন হয় না কেন? তারপর তারা যায়, গিয়ে যখন গরু নিয়ে ফেরত আসার উপলক্ষ করে, তখন অনেক সময় তাদেরকে আহ, দৌড়িয়ে ধরে গুলি করে মেরে ফেলে, বা ধরতে পারে না, গুলি করে মেরে ফেলে। এখন কথাগুলি হচ্ছে যে প্রথম যখন তারা প্রবেশ করে, তখন কেন তাদেরকে বাধা দেওয়া হয় না? তারা ভেতরে প্রবেশ করে গরু আনতে যায়, গরু নিয়ে আসে, সীমান্তের কাছাকাছি এসে তারা মৃত্যুবরণ করে। এই আনোয়ারের, এই যে হতভাগ্য আনোয়ার যিনি মারা গেলেন, বাংলাদেশি গরু ব্যবসায়ী, তার ক্ষেত্রে যেটা ঘটেছে, একদল মানুষ গিয়েছিল, ফেরার পথে গুলি করে বিএসএফ মেরে ফেলেছে। এখন ঘটনাগুলি অনেকভাবে ঘটতে পারে। যখন প্রবেশ করে বিএসএফ কি কোনো কিছুর বিনিময়ে, কোনো উৎকোচ বা ঘুষের বিনিময়ে তাদেরকে প্রবেশ করতে দিয়েছিল? যদি তাই দেয়, তাহলে ফেরার পথে গুলি করে মারলো কেন? তখন কি ফেরার পথে আবারও ঘুষ চেয়েছিল, সেই কারণে ওই গরু ব্যবসায়ীগুলি দিতে পারে নাই, সেই কারণে মেরে ফেলেছে? সেটাও ঘটতে পারে। আবার জাতীয় আহ ভারত প্রেম, ভারত মাতা বা দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়েও গুলি করে মেরে ফেলতে পারে, কারণ বাংলাদেশের সাথে ভারতের একটা উত্তেজনা চলছে। তো এইখানে অনেকগুলি পক্ষ জড়িত। প্রথম কথা হচ্ছে, যেই ব্যক্তিগুলো ভারতে গেলেন, আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা চলতেছে। তাহলে এই পর্যায়ে আপনি অতি লোভের বশবর্তী হয়ে কেন আপনি ভারতে প্রবেশ করেন? আপনি জানেন যে এখানে বিএসএফ আপনাকে গুলি করে মেরে ফেলতে পারে। তাহলে এই হত্যাকাণ্ডের সাথে আপনি বা আপনারা কিন্তু জড়িত, যারা যাচ্ছেন ভিতরে। আপনারা জানেন যে এটা একটা হস্টাইল কান্ট্রি, তারা আপনাদেরকে মেরে ফেলতে পারে। বিএসএফ আপনাকে মেরে ফেলতে পারে, বিএসএফ আপনার বন্ধু না, আপনি শত্রু রাষ্ট্রে ঢুকতেছেন, আপনাকে মেরে ফেলতে পারে। তাহলে আপনি প্রবেশ করছেন কেন? একটা পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে বিজেপির কাজ হচ্ছে বাংলাদেশিদেরকে সীমান্তে রক্ষা করা। তাহলে বাংলাদেশিরা যখন ভারতে প্রবেশ করতেছে, বিজেপির কাজ হচ্ছে তাদেরকে বাধা দেওয়া। তাহলে আপনারা বাধা দিলেন না কেন? তার মানে আপনারা যে বাধা দিলেন না, এটা কিন্তু আপনি দায়িত্ব পালনে অবহেলা করেছেন বা ব্যর্থ হয়েছেন। দুইটা পক্ষ গেল। তিনটা পক্ষ হচ্ছে, যখন এই লোকগুলি ভারতের দিকে প্রবেশ করছিল, তখন বিএসএফ কেন বাধা দিল না সেই স্মাগলিং এ? বিএসএফ বাধা দিতে পারতো। এছাড়া যাদের কাছ থেকে এই গরুগুলি কেনা হয়, তারা আরেকটা পক্ষ, তারা কেন এই ধরনের স্মাগলিং এ জড়িত হয়? বা এই গরুগুলি কেন ভিতরে গিয়েই বাংলাদেশিদেরকে আনতে হয়? গরুগুলি তো সীমান্তেও চলে আসতে পারার কথা। যদি স্মাগলিংটা মধ্যে এই ভারতীয়গুলি জড়িত থাকে, তাহলে এই পক্ষগুলিও জড়িত, তাদেরকেও তো দরকার সচেতন হওয়া, বা এই গরু ব্যবসা, গরু বিক্রি করা বন্ধ করা। বিএসএফ যখন বাংলাদেশিদেরকে পেছন থেকে গুলি করে, যখন বাংলাদেশিরা বাংলাদেশে প্রবেশ করেন, তখন তো কাপুরুষের মতো কাজ করতেছেন। একজন লোক
দৌড়িয়ে পালিয়ে আসতেছে, আপনি তাদেরকে গুলি করে মেরে ফেলতেছেন। আপনি তো তাদেরকে যেখানে গুলি করলে মারা যাবে মানুষ সেখানে গুলি না করে অন্য কোথাও পায়ে বা কোথাও গুলি করে তাদেরকে আহত করে আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে পারতেন। আইনগতভাবে তাদের বিরুদ্ধে, স্মাগলারদের বিরুদ্ধে যে মানে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থার সম্মুখীনও তো তাদেরকে করতে পারেন। তাহলে আপনি মানে আপনি যে ভারতীয় জোশে, বিএসএফ জোশে, শক্তিশালী জোশে যে আপনি মানুষ হত্যা করতেছেন, এই হত্যাকাণ্ড করে আপনি বাসায় গিয়ে খাওয়ার দাওয়ার খান কিভাবে? আপনারও তো ফ্যামিলি আছে, আপনারও তো ভাই আছে, আপনারও তো পরিবার আছে, আপনি মানুষ হত্যা করতেছেন সীমান্তে। যতদিন এই সচেতনতা, মানবিকতা বিষয়গুলি যখন না আসবে, বা যারা এই স্মাগলিং এর অপরাধগুলির সাথে জড়িত থাকবেন তারা যখন এইগুলি থেকে অতি লোভ না করবেন, ততদিন এই বিষয়গুলো চলেছে, চলবে এবং বর্তমানেও চলতেছে। এগুলি থাকবে, অতীতে চলেছে, বর্তমানে চলতেছে, ভবিষ্যতেও চলবে এবং এই ঘটনাগুলি কিন্তু কমবে না। তো এইখানে যে চারটা পক্ষের কথা বললাম, এই চারটা পক্ষকে সচেতন হওয়া দরকার। এরপরে আছে রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা। ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই প্রোডাক্টগুলির বিষয়ে এইরকম চাহিদা আছে, সীমান্তে নানা রকম হাটের পরিমাণ আরো বাড়ানো যাইতে পারে, আমদানি রপ্তানি বিষয়গুলো আরো সহজ করে দেওয়া যেতে পারে, যাতে এই স্মাগলিং করার প্রয়োজন না হয়। স্বর্ণ থেকে শুরু করে যতগুলি প্রোডাক্ট স্মাগলিং হয়, যেটা অবৈধ প্রোডাক্ট, ড্রাগ সহ, এগুলি তো মানে এগুলি নিয়ে তো কোনো কথাই নাই, এগুলি স্ট্রিক্টলি বন্ধ করতে হবে। কিন্তু এছাড়া যেই প্রোডাক্টগুলি মানুষের জন্য ক্ষতিকর না, মানুষের যেগুলি প্রয়োজন, সীমান্তে হাট বাড়ানো যেতে পারে, আমদানি রপ্তানি অত্যন্ত সহজ করে ফেলা যেতে পারে, এছাড়া সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। যারা স্মাগলিং করে, অনেকে পরম্পরাগতভাবে পারিবারিকভাবে স্মাগলিং এ জড়িয়ে গেছেন। সীমান্তে, বাংলাদেশের সীমান্তে বা ভারতের সীমান্তে অনেক ফ্যামিলি, পুরো ফ্যামিলির মূল ব্যবসাটাই হচ্ছে স্মাগলিং। আপনারা দেখবেন যে মানে বাংলাদেশের মাঝামাঝি বা সীমান্ত থেকে অনেক দূরে ঘর বাড়ি লাইফস্টাইল যেরকম, সীমান্তের কাছাকাছি মানুষগুলির লাইফস্টাইল, ঘর বাড়ি আপনি দেখলে অবাক হবেন যে তারা মনে হচ্ছে তারা রিচ, মানে তাদের ক্লাসটা একটু আপার হয়ে যাচ্ছে। এর কারণ কি? নিশ্চয়ই স্মাগলিং এ লাভ বেশি, সেই কারণে তারা লাভ করতেছেন, কিন্তু বিনিময়ে জীবনের ঝুঁকিটাও নিতেছেন। এখন ব্যবসায়ীরা যে যারা একটু অর্থশালী, বিত্তশালী, তারা যে এই স্মাগলিং করেন, ব্যাপারটা তো এরকম না। হয়তো কিছু হতভাগ্য মানুষকে দায়িত্ব দেওয়া হয়, দরিদ্র মানুষকে, যাও তুমি এটা নিয়ে আসতে পারলে তোমাকে এই দেওয়া হবে, মানে তারা ডেইলি লেবার হিসেবে কাজগুলি করেন, কিন্তু তারা এই দারিদ্রতার কারণে ডেইলি লেবার হিসেবে কাজ করতে গিয়ে তারা জীবনটা বিলিয়ে দেন। তো এই বিষয়ে বাংলাদেশ সরকার, ভারতের সরকার, বিএসএফ, বিজিবি এবং পক্ষগুলি যারা স্মাগলিং এর সাথে জড়িত, তাদের প্রত্যেকের সচেতন হওয়া দরকার আছে। শুধুমাত্র নির্দিষ্ট কোনো পক্ষকে, বাংলাদেশের থেকে যারা স্মাগলিং এ যান, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের সরকার, বা ঠিক অপোজিট ভাবে ভারতের বিএসএফ, ভারতের সরকার বা ভারতের ব্যবসায়ীদেরকে শুধুমাত্র দোষ দিলে হবে না। প্রত্যেকেই যাদের যেই দায়িত্বটা আছে সঠিকভাবে পালন করলেই শুধুমাত্র এই হত্যাকাণ্ড ঠেকানো সম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। অন্য কোনো একটা আলোচনায় ফিরবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।